নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকে এই নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে আর্থিক যে দিকটা আছে, যেটা আমরা টাকা পয়সা ম্যানেজ করি সেটাকে কীভাবে ম্যানেজ করা যায়। কারণ জেনে নিন যে একটা কিন্তু আর্থিক জিনিসটা আমাদের জীবনের কিন্তু একটা বেস লাইন। এটা কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের দরকার। টাকা পয়সা ছাড়া এই জীবন ব্যর্থ। তা সেটাকে কীভাবে মেনটেন করা যায়, কারণ মেনটেন যদি সঠিক করে না করতে পারেন তাহলে আপনার অনেক টাকা থাকলেও আপনি হয়তো কম পয়সা বা অভাবের মধ্যে পড়ে যেতে পারেন। আর যদি আপনার কাছে অনেক টাকা কম টাকাও থাকে, আপনি যদি সঠিকভাবে মেনটেন করেন তাহলে আস্তে আস্তে কিন্তু সময়ের মধ্যে আপনি কিন্তু বড়লোক বা একটা ভালো পজিশানে চলে যেতে পারেন। তো অর্থ তো ইনকাম অনেকেই করে, কিন্তু সেটাকে মেনটেন করারও কিন্তু একটা কৌশল আছে। সেটাকে আপনি জানতে হবে আর সেটাকে আপনার আস্তে আস্তে কিন্তু শিখতে হবে। তো আমাদের প্রথমেই কথা হচ্ছে, আপনি যদি অর্থটাকে মেনটেন করতে চান, অর্থ জিনিসটা আমাদের জীবনে একটা ফুয়েলের মতন কাজ করে, যেটা আমাদের অবলম্বন, মানে আমাদের যে কোনো কাজ সিদ্ধি করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। তো এটাকে আমাদের কখনোই মাথায় চড়তে দেওয়া উচিত না। যখন আপনি এটাকে মাথায় চড়তে দিন, তো এটাকে এটি আপনাকে অবনতির দিকে ধীরে ধীরে ফেলে। তো এগুলোর যে দৃষ্টান্তগুলো আছে, যে আমরা যেন অর্থটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি, তার দৃষ্টান্তগুলো আমরা এখানে বলার জন্য ভিডিওটি। তা প্রথমেই আমি এটাকে প্রথম দৃষ্টান্ত যেটা আমাদের, সেটা হচ্ছে ধরে নিন যে আমরা কাউকে ক্লোজ বলে আমাদের আত্মীয়র মধ্যে খুব আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক বলে তাদেরকে আমরা অনেক সময় কিন্তু লোন দিয়ে দিই বা তার ধার চাইলে তাদেরকে দিয়ে দিই, না করতে পারি না। এটাও জেনেও যে সে একটা তার বিনোদনের জিনিস কিনছে, হতে পারে গাড়ি অথবা তার যে রিস্টওয়াচ অথবা যেটা মোবাইল, এই সমস্ত জিনিসগুলি তার পারচেজিং পাওয়ার নেই, তাও আপনাকে সে রিটার্ন কীভাবে করবে, সেই জায়গাটাতেও আপনার সংশয় ছিল, কিন্তু আপনাকে ঘনিষ্ঠ বলে আপনি দিয়ে দিলেন। কিন্তু এখানে কিন্তু আপনাকে না বলা শিখতে হবে, কারণ তার যদি পারচেজিং পাওয়ার না থাকে, সে বিনোদনের জিনিস কিনছে, তো আপনার টাকাটা সেখানে যদি নষ্ট হতে পারে, তো সেই জায়গাটাতে আপনাকে সজাগ থাকতে হবে যে আপনি যেন এমন লোককে দেবেন যেটা যেন আপনি সময় মতন ফিরিয়ে পান। কারণ তারপরে রিগ্রেট করে আর লাভ নেই, পরে কিন্তু আপনাকে এটা কিন্তু নিজস্ব ঘুম কেড়ে যাবে, আর সে কিন্তু আনন্দে থাকবে, কারণ সে তার দেওয়ার টেনশনটা অনেক কম থাকবে। কারণ সে যদি জানেই যে আমার টাকা দেওয়া রিটার্ন করার ক্ষমতা নেই, তাহলে আপনার থেকে এত টাকা নিত না। সেই জায়গাটাতে আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। আমাদের টাকা ধার এমন লোককেই দিতে হবে, অথবা না দেওয়াটাই আমি আশা করি যদি ভালো হয়, কিন্তু দিলেও আপনার সে যেন রিটার্ন করতে পারে, এমন সব লোকের সাথে আমাদের টাকার ডিলিংস করতে হয়। দ্বিতীয়, আমাদের যেরকম ধরে নিন অনিয়মিত খরচা, অথবা একটা আমরা যে জিনিস কেনার যে একটা উৎসুকতা থাকে, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। এটা কি, আমাদের সব কিছুর কিন্তু একটা বাজেট থাকে, সেটা কোম্পানি বলুন, একটা সংসার বলুন, একটা লাইফস্টাইল বলুন, সব কিছুর একটা বাজেট থাকে। আমাদের বাজেট অনুযায়ী চলানো উচিত। বাজেটের মধ্যে জিনিস নেই তা কেনার দরকার নেই, অথবা বাজেট আছে সেই সীমাবদ্ধতার মধ্যে আমাদের থাকা উচিত। বাজেট আমাদের একটা কি বাউন্ডারিজ মধ্যে তৈরি করে, এই খরচার মধ্যে থাকতে আমাদের একটা শৃঙ্খল বানায়। এই শৃঙ্খল বানানোই আপনার আর্থিক যে একটা ভালো জায়গায় পৌঁছানো, সেটা করতে সাহায্য করে, আর অর্থ সম্পন্ন ব্যক্তি হতে সাহায্য করে। তা আমাদের ধরে নিন যে আপনি এই শৃঙ্খলাটা যদি আপনি মেনে চলেন, যে আপনার বাজেটের অনুযায়ী খরচা করছেন, তো তাতে আপনি যদি কিছুটা একটু বেড়েও যায় খরচ, তো আপনার এটা জেনে যাবেন যে আপনি এই মাসে এটা ভুল করেছিলেন, যে এই কারণে আপনার খরচটা বেশি হয়েছে। আর এটা যদি না মেনে চলেন, তো আপনার ধীরে ধীরে খরচ হতেই থাকবে, আর তখন এটা আপনার নলেজেও থাকবে না, আর সাথে সাথে আপনার লোন অথবা মানুষের থেকে ধারও হয়ে যেতে পারে। আর সেটা চোকানোর জন্য পরের মাসে আপনাকে আগে সেটা দিতে হবে, তারপরে আপনার নিজের খরচ করতে হবে। হ্যাঁ, তো এটা আপনার মধ্যে মাথায় অতিরিক্ত চাপ এসে পড়ে। তাই আমার কাছে যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমার খরচ করা ভালো। আমার ধরেন এটিএম যে আছে, এটিএমের থেকে আপনি টাকা তুলতে, সেটা তো সবারই ভালো লাগে, কিন্তু এটিএমে যখন শেষে ব্যালেন্সটা দেখানো হয়, তাতে দেখে কিন্তু সবারই কিন্তু একটু হলেও শক লাগে, যে হ্যাঁ এত টাকা আমি খরচ করে ফেললাম। সেরকমই আমাদের বাজেটের মধ্যে থাকাটা ভালো। তো এইটাকে নিয়মিত করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে অতিরিক্ত টাকা যে আমরা যে পকেটে নিয়ে ঘোরাফেরা করি, রাস্তায় দেখলে কিছু কেনার ইচ্ছা হয়, সেটা সবার মধ্যেই হয়। তাই আমাদের অতিরিক্ত টাকা না নিয়ে যাওয়া ভালো, তাতে আমরা এক জায়গায় চুপ করে বসে থাকবো, আর কিছু কেনার নেই বলে চুপচাপ বসে থাকবো। তাই আমাদের অতিরিক্ত টাকা রাস্তায় না নিয়ে যাওয়াই ভালো। আর যত আপনি বাইরে যাবেন আর যত বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করবেন,
সেই সময় আপনাকে কিন্তু লৌকিকতার খাতিরে সেখানে খরচ করতেই হয়। তো আপনার বাইরে যাওয়াটাও সেই জায়গাটা বন্ধ করতে হবে, এখানে খরচ হবে। তো বাজেটের মধ্যে থাকলে আপনি অবশ্যই যেতে পারেন। এটা আপনার কাছে মনে হতে পারে যে এটা খারাপ, কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বললাম এরকম হয়েছে, তাই আমাদের কাছে এই দৃষ্টান্তটা এখানে স্থাপন করলাম। তারপরে দৃষ্টান্ত কী আছে, ধরে নিন যে আপনার কাছে যেটা আপনার কিছু টাকা হয়তো আপনার কাছে আসবে, সেই টাকার ভিত্তি করে আপনি কিছু কিনে নিয়ে নিলেন বা বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করে নিলেন। এরকমও অনেক দেখা যায় যে যার চাকরি হয়নি কিন্তু চাকরি পাওয়ার খবর এসেছে বলে সে চাকরির জন্য বন্ধুবান্ধবের মধ্যে পার্টি দিয়ে দিল, কিন্তু সেই টাকা কোথা থেকে পেলো, সেটা ডেট বা লোন নিয়ে নিল। কিন্তু সেই সময়ের মধ্যে যদি তার কাছে পয়সা না আসে তাহলে সে কী করবে? সেটা তো তখন তাকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলবে। তখন কি লোকেরা এসে তার পয়সা কি সেই সময় দেওয়ার জন্য চেষ্টা করবে? কেউ কিন্তু আর দেবে না। তাই সেই জায়গাটাতে নিজেদেরকে আমাদের বোঝাতে হবে যে হ্যাঁ, আমার কাছে যখন টাকা আসবে তখনই আমি খরচ করব, অথবা আমার কাছে গুড নিউজ এসেছে সেটার যখন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হবে তখনই আমি খরচ করব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে চলো। পয়সা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, তার আগে আমাদের খরচ করার কোনো দরকার নেই। আর একটা দৃষ্টান্ত কি, ধরে নিন যে আমাদের কাছে কিন্তু অর্থ সবসময় একরকম থাকে না বা একরকমভাবে আসে না। একটা বিজনেসম্যানেরও অর্থের কিন্তু আপ ডাউন হয়। আর আমাদের জীবনে যখন বার্ধক্য বয়সের দিকে যেতে থাকে তখনও কিন্তু আমাদের অর্থ একটু কম আসতে শুরু করে, কারণ আমাদের সেরকম কাজ আর অথবা সেরকম জীবিকা থাকে না। তো আমাদের সেই জীবনের জন্য অর্থ সংগ্রহ করে ভালো করে রাখা উচিত। হ্যাঁ, আর বিভিন্ন ধরনের যে শারীরিক অসুখ বিসুখ বা মৃত্যু পর্যন্ত ধরা যেতে পারে, সেগুলোর জন্য অনেক রকমের ইন্স্যুরেন্স আছে বাজারে, আপনাদের বলার দরকার নেই, আপনারা জানেন। সেই জিনিসগুলি নিয়ে চলা খুবই দরকার। হ্যাঁ, সেগুলো তো খুব সামান্য ব্যয়ে অনেক টাকা আপনি কভারেজ পেয়ে যান। তো সেটা আপনার ফ্যামিলির জন্য ভালো, আর আপনার আর্থিক যে অনটন সেটাকেও মেনটেন করার জন্য খুবই দরকার। এই জিনিসটা আমি অবশ্যই বলবো আপনারা প্রত্যেকটা মানুষের কাছে, যারা গার্জেন, যারা আর্নিং মেম্বার, তাদের এটা করে রাখা খুবই দরকার, যাতে আপনার ফ্যামিলি আপনার অপরিবর্তে কোনো অসুবিধার মধ্যে না পড়ে। তো এই জায়গাটাতে আমাদের সংগ্রহ তো এই ইমার্জেন্সিগুলো যখন আসে, সেই ইমার্জেন্সির সঙ্গে লড়ার জন্য আমাদের কিছু টাকা অবশ্যই আমাদের একটা অ্যালোকেট করে রাখা উচিত। একটা বিজনেসম্যান জানে যে অর্থ কিন্তু এমনিই আসে না, তাতে কিন্তু আপনাদের কত কিছু করতে হয়, তারপরেই সেই টাকা আমাদের আসে আমাদের জীবনে। তো এই জন্য আমাদের লৌকিকতার খাতিরে বা কাউকে উদারতা দেখিয়ে আপনার বড় করে পার্টি করতে হবে বা আপনার বড় করে আপনার ওয়েডিং পার্টি সেলিব্রেট করতে হবে, সেটা করার কোনো দরকার নেই। কারণ আপনার কাছে যতটুকু সাধ্য ততটুকুই করা ভালো। পরবর্তীতে যে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে তখন কিন্তু লড়তে পারবেন না। আরেকটা আছে দৃষ্টান্ত, সেটা হচ্ছে আমরা কারোর উপর নির্ভর করা জিনিসটা খুবই খারাপ। যেরকম আমার বা আমাদের কারো যদি বিবাহ হয়, সেটার খরচ কে বহন করবে? আচ্ছা, আমার আঙ্কেল করবে, আচ্ছা আমার দাদা করবে বা আমার বাবা করবে। এটা আমরা তাদের কাছে না বলেও একটা পরিকল্পনা করে রাখি যে হ্যাঁ, এটা তাদের কাছ থেকে আসবে, কিন্তু এটা সব কিছু শেষ হয় একটা বিরক্তি দিয়ে, একটা ফ্রাস্ট্রেশন দিয়ে। কারণ তাদের কাছে নিজস্ব সমস্যা আছে, তাদেরও অর্থের অনটন আছে। এটা প্রত্যেকেরই আজকের জীবনে অর্থের কিন্তু সমস্যা থাকে। তো আপনার সেই ব্যাপারে কোনো কিছু জানা নেই, কিন্তু আপনি এটা ধরে নিয়েছেন। তো এতে কি হয় যে আপনার যে নিজস্ব অর্থ সেখানে ব্যয় করতে হয়, আর আপনি হিসাবের বাইরে খরচ করে ফেলেন। তো এইখানে আমাদের মনে রাখতে হবে যে অনেক লোক আছে যারা হয়তো দামি রিস্টওয়াচ, দামি ফোন ব্যবহার করছে, কিন্তু তাদের কিন্তু নিয়মিত যে জীবনযাপন চালানোর জন্য যে বেসিক নিড, সেটারও চালানোর টাকা থাকে না। একটা দায়িত্বশীল লোক কী করে, তার যে ঘরে রেন্ট দিতে হবে অথবা তার যে স্কুল ফিস দিতে হবে বাচ্চাদের, সেটা কিন্তু আগের থেকেই আলাদা করে রাখে, সেটার জন্য আগের থেকেই তৈরি থাকে। একজন যে বাচ্চা যে পৃথিবীতে আসে, তার জন্য কিন্তু 9 মাস সময় নেয়, তাই তাদের প্ল্যানিং তাদের বাবা মা আগের থেকেই করে রাখে। তাই সব কিছু আমাদের আগের থেকেই 90% জিনিসের জানা হয়ে থাকে যে আমার খরচ আগে আসছে, সেই হিসাবে আমাদের প্ল্যানিং করে রাখা ভালো। অন্যের কাছে হাত পাতা থেকে সেখানে আপনি নিজেকে ছোট করার দরকার নেই। সেখানে আপনি হয়তো
অনেক বিনোদনের জিনিস লোকেরা যেটা ব্যবহার করে, সেই কারণে এই জিনিসগুলো করতে পারে না। তো আপনার আগে বেসিক নিডগুলো পুরো করুন, তারপরে যে অতিরিক্ত খরচা যদি আপনার কাছে থাকে সেটাকে আপনি এই জিনিসগুলোতে খরচ করতে পারেন। আর একটা যে দৃষ্টান্ত আছে, কিছু মানুষ যে আছে তাদের দেখা যায় তারা কি করে, যে হঠাৎ করে তাদের মধ্যে যদি কিছুটা আর্থিক উন্নতি দেখা যায়, অথবা যে কোম্পানিতে কাজ করছিল সেখান থেকে সুইচ করে অন্য কোম্পানিতে যাওয়ার যে তাদের যে প্যাকেজ একটু বেড়ে যায়, সেখানে তারা কি করে এক্সপেন্সিভ জিনিস কেনা শুরু করে দেয়। ধরে নেন যে এক্সপেন্সিভ ফোন, এক্সপেন্সিভ তার ঘড়ি, অথবা তার যে লাইফস্টাইল ছিল সেটাকে আপগ্রেড করার জন্য চেষ্টা করে। ধরে নেন একটা নতুন কার কিনে নিল, কিন্তু তার যে ইএমআই ভরতে হবে সেটা তার কাছে তখনও সেটা অতটা বিচার করে না। অথবা ধরে নিন যে সে রেন্টে যাচ্ছিল, তো রেন্ট হায়ার গাড়িতে যাচ্ছিল, তারপরে রিজার্ভ গাড়িতে যাওয়ার চেষ্টা করে। এই সমস্ত জিনিস একটা লটারি ওনারের মধ্যেও দেখা যায়, যারা লটারি জিতে যায় তাদের মধ্যেও দেখা যায় তারা কালো কোট পরে 2-4 দিন পরে একটু ঘোরাফেরার চেষ্টা করে। হ্যাঁ, তো লোক সমাজে নিজেদেরকে দেখানোর চেষ্টা করে যে হ্যাঁ আমি বিত্তবান হয়ে গেছি, আমি অর্থশীল হয়ে গেছি। তো এইখানে তাদের যে আজেবাজে খরচ অনেক বেড়ে যায়। তো এইখানে আমার কথা হচ্ছে যে আপনি যদি অর্থ যদি হঠাৎ করে আপনার কাছে এসে পড়ে, অথবা অর্থ যদি আপনি যদি আপগ্রেড হয়, আপনার যদি প্রমোশন হয়, বা আপনার যদি সেই জায়গাতে যদি অর্থের যদি একটু সচ্ছলতা আসে, সেটাকে কিছু সময়ের জন্য রেখে দিন, সেটাকে আপনার মাথায় চাপতে দেবেন না, সেটাকে একটা নিজের অ্যাকাউন্টে রেখে দিন, যতক্ষণ না পর্যন্ত তার সুইটেবল একটা আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তাতে 1 মাস লাগুক 2 মাস লাগুক, টাকাটা যেন সঠিক জায়গায় খরচ হয়। এবং তার জন্য আপনাকে এটা ভাবার দরকার নেই যে আমি আমার বিনোদনের জন্য খরচ করব, তার একটা অ্যাসেটের মধ্যে রূপান্তরিত করা যায়। তাই সেটাকে সেই সময়টাকে ঠান্ডা করতে দিন। সেই সময়টাকে অর্থের জন্য যে আপনি যে নিজেকে যে পড়কে ফেলি, আমরা অনেক অর্থ খরচ করে ফেলি, সেই সময়টা কিছু সময়ের জন্য স্থগিত রাখুন। তাতে দেখবেন আপনার অর্থ কিন্তু অন্য জায়গায় গিয়ে খরচ হবে না। শেষের যে আমাদের দৃষ্টান্ত আছে, সেটা হচ্ছে মানুষ যে আমরা যে কাউকে লোন দিই, সেই লোনটা অনেকে এইরকম করে যে নিজের কাছেও থাকে না, তো অন্যের কাছ থেকে লোন নিয়ে তাদেরকে লোন দেয়। এই সময় মানুষ অনেক বিপদে পড়ে যায়, যে যারা তাদেরকে লোন দিয়েছে কিন্তু তারা কিন্তু সঠিক সময় আপনাকে নাও দিতে পারে। এটা জেনেও আপনি তাদের কাছে লোন দিচ্ছেন, এবং তারা হয়তো হঠাৎ কোনো সময় এসে নিজেদেরকে লোনের টাকা দিতে না পারার জন্য অক্ষম, এবং তাদেরকে দয়া করার জন্য কথা বলে, এবং সেই জায়গায় যদি আপনি যদি কিছু বলেন, সেটা কিন্তু আপনার কাছে একটা অফেন্স হয়ে যাবে, যে আপনি তাদেরকে জোর যদি করেন, খুব ফোর্সফুলি যদি তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন। তো এই জায়গাগুলোকে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কাকে লোন দিচ্ছেন, সে আপনি যেখান থেকে লোন নিয়ে তাদেরকে দিচ্ছেন সেখানে তো আপনাকে দিতেই হবে। তো আপনার পুয়ার্সদের কাছে বা খুব বিলো লেভেলের কাছে এই কারণে লোন মানুষ দিতে চায় না, অন্যদিকে অ্যাসেটের পরিবর্তে রেখে দিতে চায়। তারা হয়তো আপনার ঘরে এসে আপনার ফ্যামিলি সহকারে বলবে যে আমার ধারটা মুকুব করুন। তো সেই সময় আপনার কাছে কিন্তু কিছুই বলা থাকবে না। এইভাবে করে মানুষের কাছে কিন্তু বিপদ চতুর্দিক দিয়ে আসতে থাকে, কারণ অর্থের যে একটা সঠিক ব্যবহার তা যদি আপনারা না করতে পারি, তাতে আমাদের এইরকমভাবে বিপদ আসতেই থাকবে। তাই এটাকে খুবই একদম সঠিক হাতে, সঠিক নিয়ন্ত্রণে আপনার নিয়ে চলা উচিত। আমার কাছে কথা, আপনার যতটুকু বাজেট ততটুকুর মধ্যে রেখে বাকিটা আপনি সেভিংসে রেখে দিন। আর বাকি এই সমস্ত জিনিসগুলো যে বললাম সেগুলোকেও মেনটেন করার চেষ্টা করুন। তো এই ভিডিওটি আজকে এতটুকু। এর পরবর্তী ভিডিওটি এরই উপরে নিয়ে আসবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।